মর্গের টেবিলে শুয়ে থাকা লাশটা হঠাৎ উঠে বসেছিল। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়। কলকাতার সেই সরকারি হাসপাতালের পোস্টমর্টেম রুমে যে রাতে ডাক্তার অর্জুন মালহোত্রা একা কাজ করছিলেন, সেই রাতে যা ঘটেছিল তা শুনলে আপনার হাত থেকে ফোনটা পড়ে যাবে। আর ভারতের এক মফস্বল শহরের ঠিক কোন গলির মোড়ে রাত ঠিক দুটোয় একটি চায়ের দোকান জ্বলে ওঠে, দিনের আলোতে যার কোনো অস্তিত্বই নেই, সেই দোকানের চা একবার যে খেয়েছে সে আর কোনোদিন স্বাভাবিক হয়ে ফিরে আসেনি। আজ বৃহস্পতিবার, রাত ৯টা। দরজা বন্ধ করুন, লাইট নেভাবেন না। শুরু হচ্ছে অশরীরীর এপিসোড ১২২। শ্রোতা বন্ধুরা, আপনারা যখন এই কণ্ঠস্বর শুনছেন তখন হয়তো ঘরের বাইরে অন্ধকার নেমে এসেছে, হয়তো রাস্তায় মানুষের পায়ের শব্দ কমে আসছে, হয়তো আপনার ঘরের কোণের ছায়াগুলো আস্তে আস্তে গাঢ় হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে আপনি যে কণ্ঠ শুনছেন সেই কণ্ঠ আপনাকে নিয়ে যাবে এমন দুটি জায়গায় যেখানে যাওয়ার সাহস দিনের আলোতেও অনেকে করেন না। সন্ধ্যা ৭টা এবং রাত ৯টা, এই দুটো সময় শুধু ঘড়ির কাঁটার হিসাব নয়, এই দুটো সময় হলো সেই বিশেষ মুহূর্ত যখন দুই জগতের মাঝখানের পর্দাটা একটু পাতলা হয়ে আসে, যখন যা দেখা যায় না তা একটু একটু করে দৃশ্যমান হতে শুরু করে। আর সেই মুহূর্তেই অশরীরী আপনার সামনে নিয়ে আসে সেই সব ঘটনা যা মানুষ বলতে ভয় পায়, লিখতে সাহস করে না, কিন্তু ভুলতেও পারে না। আজকের এপিসোড ১২২-এ আমি আপনাদের সামনে নিয়ে আসছি দুটি ঘটনা। দুটি ঘটনাই ভারতের দুটি আলাদা জায়গায় ঘটেছে, দুটি ঘটনাই সাম্প্রতিক। দুটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক মানুষ যারা আজও সেই রাতগুলোর কথা মনে করলে ঘুমাতে পারেন না। প্রথম ঘটনাটি কলকাতার একটি সরকারি হাসপাতালের মর্গকে ঘিরে। সেখানে পোস্টমর্টেম করতে গিয়ে যা ঘটেছিল তা শুনলে আপনি হয়তো ভাববেন, মৃত্যুর পরেও কি সত্যি কেউ থাকে? আর দ্বিতীয় ঘটনাটি মধ্যপ্রদেশের এক মফস্বল শহরের গলিতে। রাত ২টোয় যে চায়ের দোকান দেখা যায়, দিনের আলোতে যার কোনো চিহ্ন থাকে না, সেই দোকানের রহস্য এতটাই গভীর যে পুলিশও এখন আর সেই গলির কথা নিয়ে কথা বলতে রাজি নয়। প্রতিটি ঘটনাই সত্য, প্রতিটি ঘটনাই জীবন্ত, আর প্রতিটি ঘটনার প্রতিটি মোড়ে আপনি অনুভব করবেন সেই শিরশিরানি যা একমাত্র অশরীরী দিতে পারে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটাই অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যোগ দেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটনে চাপুন আর বেল আইকনটা অন করুন, যেন প্রতিটি নতুন ঘটনার নোটিফিকেশন সময় মতো পৌঁছায়। আর যারা আগে থেকেই আছেন আমাদের সাথে তারা আজকের এপিসোডে লাইক দিন এবং কমেন্টে লিখুন, প্রস্তুত আছি। তাহলে শুরু করা যাক আজকের এপিসোড ১২২-এর প্রথম ঘটনা। মর্গের টেবিলে যে রাতে লাশ কথা বলেছিল। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌম্যদীপ ঘোষ। সৌম্যদীপ কলকাতার উত্তরপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, তবে তার ছোটবেলার বন্ধু ডাক্তার অর্জুন মালহোত্রার কাছ থেকে সরাসরি শুনেছেন এই ঘটনা। অর্জুন এখন আর সেই হাসপাতালে কাজ করেন না, চাকরি ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন ছেড়ে দিয়েছেন সেটা তিনি নিজে কাউকে খুব একটা বলেন না, শুধু সৌম্যদীপকে বলেছিলেন একবার মধ্যরাতে কাপা গলায়। অসংখ্য ধন্যবাদ সৌম্যদীপকে এই হাড় হিম করা সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি সৌম্যদীপের ভাষায় বলছি। ঘটনাটা ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ দিকের। কলকাতার হাওড়া জেলার একটি বড় সরকারি হাসপাতালের কথা বলছি। হাসপাতালের নাম বলবো না, কারণ অর্জুন স্পষ্ট বলে দিয়েছিল নাম যেন না বলি। সে এখনও ওই হাসপাতালের চিকিৎসা সমিতির সাথে কিছুটা যোগাযোগে আছে, আর এই ঘটনা প্রকাশ পেলে তাদের সমস্যা হবে। তবে এটুকু বলতে পারি, হাসপাতালটা পুরনো, ব্রিটিশ আমলে তৈরি। কয়েক দশক ধরে হাজার হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসা পেয়েছেন, হাজার হাজার মানুষ এখানে শেষ নিঃশ্বাস ফেলেছেন। অর্জুন সেই হাসপাতালে ফরেনসিক বিভাগে কাজ করত, মানে পোস্টমর্টেম, মৃতদেহের ময়না তদন্ত করা তার কাজ। মানুষ এই পেশাকে ভয়ের চোখে দেখে, কিন্তু অর্জুন বলতো, মৃতরা আমাকে কখনো ভয় দেখায় না, মৃতদের থেকে কিছু পাওয়ার নেই, তারা শুধু শুয়ে থাকে। অন্তত সেটাই সে ভাবত ওই রাতের আগে পর্যন্ত। সেটা একটা বুধবার রাতের কথা। শীতকালের রাত, কলকাতায় তখন বেশ ঠান্ডা পড়েছে। সন্ধ্যা থেকেই একটা ঘন কুয়াশা নেমেছিল পুরো শহরে। হাসপাতালের মর্গ ছিল মূল ভবনের পেছনের দিকে একটা আলাদা একতলা ভবনে, চারদিকে উঁচু পাঁচিল, একটাই প্রবেশপথ। রাতে সেই প্রবেশপথে তালা পড়ে যায়। সেই রাতে অর্জুনের ডিউটি ছিল।
ফরেনসিক বিভাগে রাতের ডিউটি মানে সাধারণত খুব একটা কাজ থাকে না, কিন্তু সেই রাতে দুটো জরুরি পোস্টমর্টেম করার নির্দেশ এসেছিল অপর থেকে। একটা সড়ক দুর্ঘটনার মামলা আর একটা অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ। পুলিশ রিপোর্ট পাঠিয়েছিল, সকালের আগেই প্রাথমিক রিপোর্ট দরকার। অর্জুনের সাথে সেই রাতে ছিল একজন সহকারী, বিশু দাস, বয়স 25-26, গ্রামের ছেলে, ভালো কাজ করত। পোস্টমর্টেমের সময় সহকারী হিসেবে সরঞ্জাম ধরা, সাফ সুতরা করা এসব বিষয়ই করত। রাত 10টার দিকে কাজ শুরু হলো। প্রথম দেহটা এলো সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির, একজন মধ্যবয়স্ক মানুষ। মর্গের ঠান্ডা সাদা আলোয় দেহটা টেবিলে শোয়ানো হলো। অর্জুন কাজে মনোযোগ দিল। সে এই কাজ অনেক বছর ধরে করছে, তার কাছে এটা পেশাদারি দায়িত্ব, আর কিছু নয়। প্রথম পোস্টমর্টেম শেষ হতে রাত 11:30 বাজল। বিশু রিপোর্টের নোট নিচ্ছিল। অর্জুন একটু বাইরে গেল চা আনতে। মর্গের পাশেই ছোট্ট একটা ওয়েটিং এরিয়া, সেখানে একটা থার্মাস রাখা ছিল। চা নিয়ে ফিরে এসে অর্জুন একটু থমকে গেল। মর্গের দরজার বাইরে বিশু দাঁড়িয়ে, তার মুখ একটু শক্ত। সে বলল, স্যার, ভেতরে একটু শব্দ হচ্ছে। অর্জুন ভাবল হয়তো কোনো যন্ত্রপাতির শব্দ। বলল, কিরকম শব্দ? বিশু মুখে কিছু বলল না, শুধু ভেতরের দিকে আঙুল দিয়ে দেখালো। অর্জুন ভেতরে ঢুকল, সাথে বিশু। মর্গের ঘরটা দীর্ঘ, এক পাশে পোস্টমর্টেম টেবিল, অন্য পাশে রাখার জায়গা। রাখার জায়গায় সেই রাতে মোট 3টে দেহ ছিল, দুটো পরদিন পোস্টমর্টেমের জন্য, আর একটা যেটার কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে, স্বজনরা সকালে নিয়ে যাবে। শব্দটা আসছে ওই জায়গা থেকেই। অর্জুন এগিয়ে গেল শব্দের দিকে। শব্দটা একটা নির্দিষ্ট জায়গা থেকে, রাখার জায়গার একটা ট্রলি, সেখানে একটা দেহ ঢাকা আছে সাদা চাদরে। সেই দেহটার কাজ আগেই শেষ হয়ে গিয়েছে, পরিচয় নিশ্চিত হয়েছে, স্বজনরা সকালে আসবে। শব্দটা সেখান থেকেই আসছে। অর্জুন পাশে গিয়ে দাঁড়ালো, কান পাতল। ফিস ফিস শব্দ, অস্পষ্ট, কিন্তু কথা, বাংলায় কথা। অর্জুন পরে আমাকে বলেছিল, সেই মুহূর্তে তার সবচেয়ে বড় সমস্যা হয়েছিল এটাই যে সে নিজেকে বলছিল এটা সম্ভব নয়, এটা হতে পারে না, কিন্তু তার কান বলছিল হচ্ছে, এটা হচ্ছে। বিশু তখন দরজার কাছে। অর্জুন পেছন ফিরে বলল, বিশু, তুই শুনছিস? বিশু মাথা নাড়ল, সে শুনছে। অর্জুন চাদরটা সরালো না, সে শুধু কাছে ঝুঁকে শুনতে চাইল কি বলছে। শব্দটা তখন একটু স্পষ্ট হলো, একটা কণ্ঠ, বৃদ্ধের কণ্ঠ, ভাঙা, ক্ষীণ, কিন্তু বলছে একই কথা বারবার বলছে, ওরে বাবু, ওরে বাবু, ঘরে যেতে দে আমাকে, ঘরে যেতে দে আমাকে। অর্জুন সোজা হয়ে দাঁড়ালো। সে ডাক্তার, সে জানে একটা মৃতদেহ কথা বলতে পারে না। দেহের মধ্যে গ্যাস জমে অদ্ভুত শব্দ হতে পারে, কিন্তু সেটা কথা নয়, বাক্য নয়। কিন্তু সে যা শুনছে সেটা স্পষ্ট বাক্য। সে বিশুকে বলল, বাইরে যা। বিশু একটু ইতস্তত করল। অর্জুন আবার বলল, বাইরে যা। বিশু চলে গেল। অর্জুন একা মর্গের ঘরে। সে সেই ট্রলির সামনে দাঁড়ালো। শব্দ চলছে, সেই ভাঙ্গা কঞ্চ, সেই একই কথা, ঘরে যেতে দে, ঘরে যেতে দে। অর্জুন বলল শান্ত গলায়, যতটা পারল, আপনি কে? শব্দ থামল, নীরবতা। তারপর সেই ভাঙ্গা কণ্ঠ বলল, তুমি কি শুনতে পাচ্ছ? অর্জুন শেষে বলল, পরে আমাকে। ওই মুহূর্তে আমার পা দুটো মাটিতে গেঁথে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না, কিন্তু মাথাটা কাজ করছিল। সে জবাব দিল, হ্যাঁ। কণ্ঠ বলল, তাহলে বলো ওদের, বলো আমাকে ছেড়ে দিতে। আমার বাড়ি যাওয়ার কথা ছিল, ছেলেটা অপেক্ষা করছে। এই মৃত ব্যক্তির পরিচয় অর্জুন জানত। ফাইলে ছিল রামপদ মণ্ডল, বয়স 67, বর্ধমানের বাসিন্দা, হার্ট অ্যাটাকে মারা গেছেন হাসপাতালে। ছেলে এসেছিল, কিন্তু পোস্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত দেহ দেওয়া যাবে না, এই বলে ছেলেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। রামপদ মণ্ডল মারা গেছেন, তার দেহ এখন এই ঠান্ডা মর্গে, কিন্তু সে কথা বলছে। অর্জুন কাঁপছিল, কিন্তু সে পালায়নি। সে বলল, আপনার ছেলে কাল সকালে আসবে, আপনাকে নিয়ে যাবে। কণ্ঠটা থামল, তারপর একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ, তারপর নীরবতা। সেই কণ্ঠ আর শোনা গেল না। অর্জুন দরজার কাছে এলো। বিশু দাঁড়িয়েছিল বাইরে, তার মুখ সাদা। অর্জুন বলল, ঠিক আছে। বিশু জিজ্ঞেস করল না কি ঠিক আছে। দুজনেই বুঝেছিল এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। দ্বিতীয় পোস্টমর্টেম শেষ করতে হবে। অর্জুন সেটা করল। হাত কাঁপছিল, কিন্তু সে করল। বিশু পাশে থাকলো, কেউ কথা বলল না। কাজ হলো। ভোর 4টের দিকে কাজ শেষ।
এর পরে যা ঘটল সেটা আরও বড়। ওই রাতের পর থেকে অর্জুন ভাবল সেটা হয়তো একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু ব্যাখ্যা নেই মানে অতিপ্রাকৃত এটা সে মানতে পারছিল না। হয়তো সে অনেক ক্লান্ত ছিল, হয়তো হ্যালুসিনেশন হয়েছিল। বিশুও একই শুনেছে, কিন্তু বিশুকে সে বলল এটা নিয়ে অন্য কাউকে বলার দরকার নেই। পরদিন সকালে রামপদ মণ্ডলের ছেলে এলো। পোস্টমর্টেম রিপোর্ট রেডি, দেহ তুলে দেওয়া হলো। ছেলেটা কাঁদছিল। সে বলল বাবা বলেছিলেন বর্ধমান ফিরবেন, বলেছিলেন ফিরব। অর্জুন সেই মুহূর্তে রামপদ মণ্ডলের কণ্ঠের কথা ভাবল। ছেলেটা অপেক্ষা করছে। সে কি সত্যিই জানত? এই প্রশ্নটা অর্জুনকে তাড়িয়ে বেড়াতে লাগলো। কিন্তু পরের সপ্তাহে যা ঘটল সেটা আরও ভয়ানক। সেই একই মর্গের ঘরে পরের মঙ্গলবার রাতে আবার অর্জুনের ডিউটি পড়ল। এবার বিশু ছিল না, বিশু কয়েকদিন ছুটিতে। অন্য একজন সহকারী এসেছিল, নতুন ছেলে, নাম সুশান্ত। সেই রাতে মর্গে নতুন দেহ এসেছিল, একটা মধ্যবয়স্ক মহিলার দেহ। রহস্যজনক মৃত্যু, পুলিশের মামলা আছে। অর্জুন কাজ শুরু করল, কিন্তু কাজ শুরুর কিছুক্ষণ পরেই সে অনুভব করল ঘরের তাপমাত্রা আচমকা কমে গেছে। হাসপাতালের এসি নেই, শীতের রাতে এমনিতেই ঠান্ডা, কিন্তু এই ঠান্ডা আলাদা। অর্জুন সপ্তাহ আগের রাতের কথা মনে করল। তারপর সুশান্ত বলল, স্যার দেখুন। অর্জুন মুখ তুলল। মর্গের দেওয়ালের একপাশে একটা বড় আয়না ছিল, কাজের সময় ব্যবহার হয়। সেই আয়নায় অর্জুন নিজের প্রতিফলন দেখতে পাচ্ছিল, সুশান্তের প্রতিফলন দেখতে পাচ্ছিল, পোস্টমর্টেম টেবিলের প্রতিফলন দেখতে পাচ্ছিল। কিন্তু আয়নায় আরও কিছু দেখা যাচ্ছিল। টেবিলে শোয়া সেই মহিলার দেহ, সেই দেহের পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া। মানুষের মতো আকৃতি, কিন্তু আবছা। আয়নায় দেখা যাচ্ছে। অর্জুন আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি সেই দিকে তাকালো। সেখানে কেউ নেই। আয়নায় তাকালো, ছায়া আছে। এটা কোনো আলোর খেলা নয়। সেই ছায়া নড়ছে না, কিন্তু সেখানে আছে। আর সেই ছায়া সেই মৃত মহিলার মুখের কাছে ঝুঁকে আছে, যেন কান পেতে কিছু শুনছে বা কিছু বলছে। সুশান্ত দরজার দিকে যেতে শুরু করল। অর্জুন তাকে থামালো, কারণ সে জানত ভয়টা এখন কাটাতে হবে, না হলে কাজ হবে না। অর্জুন বলল শান্তভাবে, যদি কেউ থাকেন, আমি বুঝি আপনি কষ্টে আছেন। আমি আপনার ক্ষতি করতে আসিনি। আমার কাজ শেষ হলে এই মানুষটা তার পরিবারের কাছে ফিরে যাবে। আয়নায় ছায়া নড়ল, এক মুহূর্তের জন্য সোজা হয়ে দাঁড়ালো, তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। সুশান্ত সারা রাত একটাও কথা বলেনি। ভোরে কাজ শেষ করে সে যখন বেরিয়ে গেল, তখন তার হাত কাঁপছিল। অর্জুন পরে আমাকে বলেছিল, ওই দুটো রাতের পর সে বুঝতে পেরেছিল মর্গে যে দেহগুলো আসে তারা সবাই কেবল দেহ নয়। কেউ কেউ তখনও যেতে পারেনি, কেউ কেউ এখনো আটকে আছে, কারণ তাদের কিছু অসম্পূর্ণ আছে, কোথাও যাওয়ার আছে, কেউ অপেক্ষা করছে। কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটল তার 3 সপ্তাহ পরে। সেই রাতে অর্জুনের কোনো কাজ ছিল না। সে ডিউটিতে ছিল, কিন্তু মর্গে নতুন কোনো কাজ আসেনি। সে অফিস রুমে বসে রিপোর্ট টাইপ করছিল। রাত 1টার দিকে হঠাৎ মর্গের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো, একটা আওয়াজ, টেবিলে কিছু পড়ার মতো শব্দ। অর্জুন থামল, কান পাতল। আবার শব্দ, এবার আরো স্পষ্ট। অর্জুন উঠে মর্গের দিকে গেল, আস্তে দরজা ঠেলল। মর্গের ঘর অন্ধকার। সে লাইট জ্বালালো। পোস্টমর্টেম টেবিলটা খালি। দেওয়ালের পাশে রাখার জায়গায় দুটো দেহ আছে, সবকিছু যথা জায়গায়। কিন্তু মেঝেতে একটা জিনিস পড়ে আছে, একটা ফাইল। অর্জুন এগিয়ে গেল, ফাইলটা তুলল। এটা একটা পুরনো মামলার ফাইল। তারিখ দেখল, বছর 15 আগের একজন পুরুষের অস্বাভাবিক মৃত্যুর মামলা। ফাইলটা আলমারিতে থাকার কথা, কিন্তু মেঝেতে। ফাইল খুলল, ভেতরে পোস্টমর্টেম রিপোর্ট, ছবি। হঠাৎ অর্জুন থমকে গেল। রিপোর্টের শেষের পাতায় কলম দিয়ে লেখা। অর্জুনের কলমের মতো নয়, পুরনো ধরনের লেখা, কিন্তু লেখাটা তাজা, কালি শুকোয়নি। লেখায় বাংলায় লেখা, এই ঘরে অনেকে আছে, তারা শুনতে পায়, তাদের কথা শোনো। অর্জুন ফাইলটা রেখে দিল, অফিসে ফিরে গেল, ব্যাগ গুছালো, চলে গেল। পরদিন সকালে চাকরি থেকে ইস্তফা দিল। সে আমাকে বলেছিল, সৌম্য, আমি ভয়ে ছেড়ে দিইনি। আমি ছেড়ে দিয়েছি কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না। প্রতিটা রাতে সেই ঘরে থাকলে আমি জানতাম তারা শুনছে, কেউ কেউ কথা বলতে চাইছে, আর আমি শুনে ফেলছি। এই ভার বহন করা আমার পক্ষে সম্ভব নয়। অর্জুন এখন অন্য একটা হাসপাতালে কাজ করে, জীবন্ত মানুষের চিকিৎসা করে।
মর্গে আর যায় না। কিন্তু সে বলেছিল রামপদ মণ্ডল সেই রাতে বলেছিলেন ছেলেটা অপেক্ষা করছে। পরদিন সকালে তার ছেলে এসেছিল। সে কি সত্যি জানতো, নাকি সব শেষ হওয়ার পরেও কেউ কেউ ভালোবাসার মানুষের কথা ভুলতে পারে না? এই প্রশ্নের জবাব অর্জুনের কাছে নেই, আমার কাছেও নেই। কিন্তু কলকাতার সেই ঠান্ডা আলোতে, রাতের নিস্তব্ধতায় কেউ কেউ আজও আছে। তারা শুনছে, তারা বলতে চাইছে, আর যারা শুনতে পায় তাদের কথা বলে দিতে চাইছে। সেই ফাইলের লেখাটা অর্জুন মুছে দিয়ে আসেনি, সেটা এখনো আছে। এই ঘরে অনেকে আছে, তারা শুনতে পায়, তাদের কথা শোনো। সৌম্যদীপ শেষে আমাকে বলেছিল, ভাই, অর্জুন যখন এই ঘটনা বলছিল তখন রাত 2টো। আমরা দুজনেই বসা, আর সে বলার পর দুজনেই চুপ করে গেলাম। কারণ সেই মুহূর্তে আমাদের দুজনেরই মনে হচ্ছিল আমাদের ঘরে আর কেউ নেই তো। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। মর্গের টেবিলে শুয়ে থাকা মানুষ যখন কথা বলে, তখন হয়তো সে শুধু তার শেষ ইচ্ছেটুকু জানাতে চায়, কিন্তু সেই কথা শোনার পর কে স্বাভাবিক থাকতে পারে? সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই রবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার যাব মধ্যপ্রদেশের এক মফস্বল শহরে। সেই শহরের একটা গলিতে, যেখানে রাত 2টায় একটা চায়ের দোকান জ্বলে ওঠে, কিন্তু দিনের আলোতে সেই দোকানের কোনো অস্তিত্বই নেই। দ্বিতীয় ঘটনা, রাত 2টার চায়ের দোকান। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহুল বিশ্বাস। রাহুল মূলত পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা, তবে কাজের সুবাদে তিনি মধ্যপ্রদেশের সাগর শহরে বেশ কয়েক বছর ছিলেন। সেখানে থাকার সময়ই তিনি নিজের চোখে দেখেছেন এই ঘটনা, এবং তার সাথে আরও 2জন ছিলেন সেই রাতে, যারা এখনও সেই ঘটনার কথা বলতে গেলে চুপ করে যান। অসংখ্য ধন্যবাদ রাহুলকে এই অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাহুলের ভাষায় বলছি। সাগর মধ্যপ্রদেশের একটা শহর, খুব বড় নয়, খুব ছোটও নয়। একটা বিশ্ববিদ্যালয়ের শহর, তাই ছাত্রের ভিড় আছে, হাট বাজার আছে, জীবন আছে। আমি সাগরে গিয়েছিলাম একটা বেসরকারি কোম্পানির কাজে 2023 সালে। থাকতাম একটা ভাড়া বাড়িতে, পুরনো শহরের একটা মহল্লায়। পুরনো শহর মানেই গলিখুঁজি, সরু রাস্তা, পুরনো বাড়ি, পাথরের মেঝে। দিনের বেলা ব্যস্ত, রাত হলে নিস্তব্ধ। আমার বাড়ির কাছাকাছি একটা গলি ছিল, স্থানীয়রা ডাকত পুরানি গালি বলে। সেই গলিতে দিনের বেলা কিছু দোকানপাট থাকত, সন্ধ্যের পরে সব বন্ধ। আমার 2 বন্ধু ছিল সাগরে, কার্তিক আর দীপেশ। কার্তিক স্থানীয় ছেলে, সাগরেরই বাসিন্দা। দীপেশও আমার মতো বাইরে থেকে আসা, মহারাষ্ট্রের নাগপুরের ছেলে। সেটা ছিল ফেব্রুয়ারির শুরুর দিকের ঘটনা। আমরা 3 জন মিলে একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সেই বাড়ি ছিল শহরের অন্য প্রান্তে। ফেরার সময় রাত অনেক হয়ে গেল, অটো পাওয়া যাচ্ছিল না, হাঁটছিলাম। রাত তখন 1:30টার কাছাকাছি। আমরা পুরানি গালির দিক দিয়ে শর্টকাটে যাচ্ছিলাম। গলিতে ঢুকে দেখলাম সব অন্ধকার। ল্যাম্পপোস্ট 1-2 জ্বলছে, বাকিগুলো নেভা। রাস্তায় কেউ নেই। দীপেশ বলল, এই গলিতে রাতে না আসাই ভালো। কার্তিক বলল, কেন? দীপেশ বলল, এমনি ভালো লাগছে না। কার্তিক হাসল, ভয়ের কিছু নেই। আমরা হাঁটতে লাগলাম। গলির মাঝামাঝি জায়গায় এসে দেখলাম আলো। একটা দোকান খোলা, একটা চায়ের দোকান, ছোট্ট দোকান, কাঠের বেঞ্চ পাতা, একটা উনুনে চা জ্বলছে, একটা হারিকেন ঝুলছে। আর দোকানে বসে আছেন একজন বৃদ্ধ, ধুতি পাঞ্জাবি পরা, মাথায় কাপড়ের টুপি। আমরা 3 জন থামলাম। দীপেশ বলল, এই গলিতে রাত 2টায় চায়ের দোকান খোলা। কার্তিকও একটু অবাক দেখালো, কিন্তু সে বলল, হয়তো কেউ দেরিতে বন্ধ করে। সত্যি বলতে রাতের হাঁটার পর চায়ের কথা মনে হচ্ছিল। ঠান্ডা রাত, একটু চা পেলে ভালো লাগতো। আমরা দোকানে ঢুকলাম। বৃদ্ধ আমাদের দিকে তাকালেন। তার মুখে হাসি, কিন্তু অদ্ভুত হাসি, যেন এই হাসিটা অনেক পুরনো, অনেক বছর ধরে একই জায়গায় ঝুলে আছে। তিনি বললেন হিন্দিতে, আইয়ে বেটা, ঠান্ড লাগ রহি হোগি, চায় পিও। তার গলার স্বর স্বাভাবিক। হাত দিয়ে বেঞ্চ দেখালেন। আমরা বসলাম। তিনি চা বানাতে শুরু করলেন। পাতলা কড়াইতে দুধ গরম হচ্ছে, চায়ের পাতা দিচ্ছেন, একটু আদা কুচি দিলেন।
আমি ঘরটা দেখলাম, ছোট্ট দোকান, দেওয়ালে একটা পুরনো ক্যালেন্ডার, তারিখ দেখলাম অনেক বছর আগের, কিছু বাসনপত্র, একটা পুরনো রেডিও কর্নারে বন্ধ। দোকানটা সরল, কিন্তু কিছু একটা ছিল। কি ছিল সেটা তখনই বুঝতে পারিনি, পরে মাথায় আসলো। দোকানটায় কোনো শব্দ নেই। বাইরে রাতের শব্দ আসছে, বাতাস, দূরে কুকুরের ডাক, কিন্তু দোকানের ভেতরে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেন শব্দ ঢুকতে পারছে না। বৃদ্ধ চা দিলেন 3টে গ্লাসে, মাটির ভাঁড়। আমরা নিলাম। চায়ের গন্ধটা ভালো, এলাচের গন্ধ মিষ্টি। কার্তিক চুমুক দিল, তারপর সে থামল। দীপেশও চুমুক দিয়েছিল, সেও একটু চুপ হয়ে গেল। আমিও দিলাম। চায়ের স্বাদ অদ্ভুত, ভালো, অসাধারণ ভালো, কিন্তু একটা আফটার টেস্ট আছে, একটু তেতো, একটু কষা, একটা আলাদা স্বাদ যেটা বলা কঠিন। বৃদ্ধ বললেন, ক্যাসে লাগি চায়? কার্তিক বলল, আচ্ছি হ্যাঁ। তার গলা একটু অন্যরকম শোনালো। আমরা চা খেতে খেতে বসে আছি। বৃদ্ধ নিজের কাজে ব্যস্ত, মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছেন। তখন আমি লক্ষ্য করলাম একটা জিনিস, বৃদ্ধের ছায়া। হারিকেনের আলোয় তার ছায়া পড়ার কথা, আমাদের ছায়া পড়ছে দেওয়ালে, মেঝেতে, কিন্তু বৃদ্ধের ছায়া নেই। আমি চোখ কচলালাম, আবার দেখলাম, না, বৃদ্ধের ছায়া নেই। হারিকেনের আলো তার দিক থেকে যেন সরে যাচ্ছে। আমি চুপ করে রইলাম। দীপেশকে বললাম চোখের ইশারায়। দীপেশ দেখল, তার মুখ পাল্টে গেল। কার্তিক তখন একটু ঝিমোচ্ছে। চায়ে কিছু আছে নাকি ক্লান্তি? আমি বললাম, ভাই চলো। উঠলাম। বৃদ্ধ বললেন, পয়সে? আমি পকেটে হাত দিলাম কিছু টাকা, তিনি নিলেন। আমরা বেরিয়ে এলাম। গলির বাইরে এসে 3জনই একটু থামলাম। কার্তিক বলল, কি হলো এটা? দীপেশ বলল, ওই লোকটার ছায়া ছিল না। কার্তিক বলল, আমিও দেখলাম। 3জনই দেখেছি। পরের দিন সকালে আমরা সেই গলিতে গেলাম, পুরানি গালি। গেলাম সেই জায়গায় যেখানে রাতে দোকান ছিল। কোনো দোকান নেই। দেওয়াল, একটা পুরনো ভাঙাচোরা দেওয়াল, কয়েকটা ইট খসে পড়া। দেওয়ালের নিচে একটু ঘাস গজিয়ে উঠেছে। কোনো বেঞ্চ নেই, কোনো উনুন নেই, কোনো হারিকেন নেই। দীপেশ বলল, আমরা কি ভুল জায়গা দেখছি? গলিটা ছোট, আমরা পুরো গলি হাঁটলাম, কোনো চায়ের দোকান নেই। সেই রাতে যেখানে বসেছিলাম সেই জায়গাটা একটা ভাঙা দেওয়ালের ধার। কার্তিক স্থানীয় ছেলে, সে কিছু পরিচিত মানুষকে জিজ্ঞেস করল, এই গলিতে কোনো চায়ের দোকান আছে? সবাই বলল না। একজন বৃদ্ধা মহিলা যিনি সেই গলিতেই থাকেন, তিনি বললেন, এই গলিতে রাতে যান না, রাতে এখানে আসা ঠিক না। কার্তিক জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, পুরানা জামানা মে এই গলিতে একটা চায়ের দোকান ছিল। দোকানদার ছিলেন এক বৃদ্ধ, অনেক পুরনো মানুষ। তিনি মারা গেছেন বহু বছর আগে, কিন্তু বলে রাতে তিনি ফিরে আসেন, দোকান খোলেন, চা বানান। আমরা 3জন একে অপরের মুখ দেখলাম। বৃদ্ধা বললেন, যারা সেই চা খেয়েছে তারা কিছু নিয়ে গেছে এখান থেকে, আর কিছু রেখে গেছে। আমি জিজ্ঞেস করলাম, মানে? তিনি সরাসরি জবাব দিলেন না, শুধু বললেন, সাবধানে থাকুন। সেই দিন থেকে 3জনের মধ্যে কিছু একটা শুরু হলো। প্রথমে শুরু হলো কার্তিকের সাথে। সেই রাতের পর থেকে কার্তিকের ঘুমের সমস্যা দেখা দিল। সে রাতে ঘুমাতে পারছে না। ঘুমালে স্বপ্ন দেখছে সেই বৃদ্ধ, সেই দোকান, কিন্তু স্বপ্নে বৃদ্ধ কথা বলছে, হিন্দিতে বলছে, তুমি এসেছিলে, এখন তোমাকে মনে রাখব। কার্তিক 2 দিন পর থেকে কাজে যাওয়া কমিয়ে দিল, বলল মাথা ধরছে, শরীর ভালো নেই। দীপেশের সমস্যা অন্যরকম। সে একদিন বলল, রাহুল তুমি কি মাঝে মাঝে কোথাও যাচ্ছ? আমি বললাম না। সে বলল, আমি গতকাল রাতে দেখলাম তুমি বাইরে বেরিয়ে গেছো, তোমার পিছু পিছু যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমি বললাম, আমি কোথাও যাইনি। দীপেশ অবাক হলো। আমার ক্ষেত্রে কি হলো? আমার ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত জিনিস হলো, আমি প্রতি রাতে 12টার পর থেকে একটা টান অনুভব করতে লাগলাম, যেন কোথাও যেতে হবে, কোথায় জানি না, কিন্তু টানটা আছে প্রতি রাতে। 3য় রাতে আমি টানটা আর অগ্রাহ্য করতে পারলাম না। রাত তখন 1:30টার কাছাকাছি। আমি বিছানা থেকে উঠলাম, জুতো পরলাম, বাইরে বেরোলাম। পুরানি গলির দিকে হাঁটছি। গলিতে ঢুকলাম, সেই জায়গায় এলাম। আলো, দোকান খোলা, বৃদ্ধ বসে আছেন। তিনি আমাকে দেখে বললেন, আগায় এলে। আমি বেঞ্চে বসলাম। সে একটা ভাঁড় বাড়িয়ে দিল চায়ের। আমি নিলাম না।
বললাম, আপনি কে? বৃদ্ধ হাসলেন। তুমি জানতে হো? তুমি জানতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, मेरा नाम मोतीलाल है। ये दुकान मेरा था 50 साल पहले, 50 বছর আগে। আমি বললাম, আপনি কি মারা গেছেন? তিনি হাসলেন আবার। হ্যাঁ, বহুত পহলে। আমার হাতের ভাড়াটা ধরেছিলাম, গরম অনুভব হচ্ছিল, কিন্তু আমি রাখিনি। বললাম, আপনি এখনো এখানে কেন? তিনি একটু চুপ করলেন, তারপর বললেন, यही मेरी जिंदगी थी, चाय बनाना, लोगों को देना। जब कोई थका हुआ आता है मुझे देखता है। এটাই আমার জীবন ছিল, চা বানানো, মানুষকে দেওয়া। কেউ ক্লান্ত হয়ে এলে আমাকে দেখতে পায়। আমি বললাম, আমাদের সাথে যা হচ্ছে সেটা আপনার চায়ের জন্য? তিনি মাথা নাড়লেন। चाय नहीं, चा तो बस चाय है, लेकिन जो दुकान पे आते हैं उनको मेरी खुशबू लग जाती है। চা তো শুধু চা, কিন্তু যারা দোকানে আসে তাদের গায়ে আমার গন্ধ লেগে যায়। সেই গন্ধ মানে? তিনি বললেন, मेरे जैसे और लोग हैं जो चले नहीं गए। আমার মতো আরও আছে যারা চলে যায়নি। उन्हें ये खुशबू पहचान है, उन्हें लगता है तुम उन्हीं जैसे हो, वो पीछे आते हैं। মানে যারা এখনো আটকে আছে তারা সেই গন্ধ চেনে, তারা ভাবে তুমি তাদের মতো, তারা পিছু নেয়। আমি বুঝলাম। ওই রাতে পুরানি গলির দোকানে চা খাওয়ার পর আমাদের গায়ে মতিলালের গন্ধ লেগেছে, আর সেই গন্ধের জন্য আরও যারা আটকে আছে এই শহরে তারা আমাদের ঘিরে ধরছে। আমি বললাম, এটা থেকে বেরোনোর উপায়? মতিলাল বললেন, ওই চায়ের ভাড়টা আমাকে দিয়ে দাও। আমি হাতে ধরা ভাড়টার দিকে তাকালাম। এখনো ধরে আছি, চা খাইনি। ভাড়টা দিয়ে দিলাম। মতিলাল নিলেন, হাসলেন, বললেন, तुम और इन्हें आओ मत, रात को ये गली में मत आओ। আমি উঠে চলে এলাম। পরদিন সকালে কার্তিক আর দীপেশকে বললাম সব। তারা শুনল। তাদের মুখে অবিশ্বাস ছিল না, কারণ তারাও অনুভব করছিল। সেই দিন থেকে আমরা তিনজনই সেই গলি এড়িয়ে চলতে শুরু করলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমার অফিসে একজন সহকর্মী ছিল, মনোজ, সাগরের স্থানীয় ছেলে। একদিন সে জিজ্ঞেস করল, তুমি কি কখনো পুরানি গলিতে রাতে গিয়েছ? আমি সতর্ক হলাম, বললাম, কেন? সে বলল, আমি শুনেছি সেই গলিতে রাত 2টোর আগে পরে একটা দোকান দেখা যায়। স্থানীয় মানুষ বলে সেই দোকানের চা খেলে। আমি বললাম, কি হয়? মনোজ একটু থামল, তারপর বলল, ওই দোকানের চা খেলে মানুষ ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। তারা কম কথা বলে, রাতে বেশি জেগে থাকে, আর এক সময় পুরানি গলির দিকে একা একা হাঁটতে শুরু করে। আমার ঠান্ডা লাগলো। মনোজ বলল, 2 বছর আগে একজন লোক গিয়েছিল সেই দোকানে, চা খেয়েছিল। তারপর থেকে সে আর স্বাভাবিক ছিল না। 1 মাসের মধ্যে সে একদিন রাতে বেরিয়ে গেছে পুরানি গলির দিকে, আর ফেরেনি। পুলিশ খুঁজেছে, পায়নি। আমি চুপ করে রইলাম। মনোজ বলল, তুমি কি গিয়েছিলে? আমি সত্যি কথা বললাম। মনোজ বলল, তুমি সেই রাতে চা খাওনি, ভালো করেছ। কার্তিক আর দীপেশ খেয়েছিল। আমি দীপেশের সাথে কথা বললাম। সে বলল তার টান কমে গেছে, কার্তিকেরও, কিন্তু একটু একটু এখনো আছে। মনোজ বলল, একমাত্র উপায় হলো সেই গলিতে আর না যাওয়া, দিনের বেলাও না। সময়ের সাথে কমে যাবে। যদি আবার যাও, আবার শুরু হবে। কার্তিক আর দীপেশ পরে বলেছিল, মাস 2 পর টানটা কমে গেছে, স্বপ্নও কমে গেছে। কিন্তু কার্তিক একটা কথা বলেছিল যেটা আমি ভুলিনি। রাহুল, ওই মতিলাল বুড়ো, সে কি আসলে ভালো মানুষ ছিল, মানে জীবনে? আমি বললাম, কেন? কার্তিক বলল, আমি যখন তার দোকানে ছিলাম তখন তার চোখে দেখেছিলাম সে একা, অনেক একা। 50 বছর ধরে একা বসে আছে, আর মানুষ আসলে তাদের কাছে রেখে দিতে চায়, তাদের সাথে রাখতে চায়। আমি বুঝলাম, মতিলাল একা। তার দোকান ছিল, মানুষ আসতো। এখন দোকান আছে, কিন্তু কেউ নেই। যারা আসে সে তাদের গায়ে তার গন্ধ লাগিয়ে দেয়, যেন তারা ফিরে আসে, যেন একটু সঙ্গ পাওয়া যায়। কিন্তু সেই সঙ্গ স্বাভাবিক নয়, সে
সেই সঙ্গের মূল্য দিতে হয়। আমি সাগার থেকে ফিরে আসার পর আরও একবার মনোজকে জিজ্ঞেস করলাম। মনোজ বলল, পুরানি গলিটা এখনও আছে। বৃদ্ধ মতিলালের দোকান রাতে এখনও দেখা যায় কখনো কখনো। পুলিশকে বলা হয়েছিল একবার, পুলিশ রাতে গিয়েছিল, কিছু দেখেনি। পরে আর কেউ এই ব্যাপারটা নিয়ে কথা বলতে রাজি হয়নি। আর সেই লোকটার কথা মনে আছে যে 2 বছর আগে গিয়ে আর ফেরেনি? তার পরিবার এখনও খুঁজছে। রাহুলের শেষ কথাগুলো আমার মনে থাকবে। সে বলেছিল, ভাই, আমি সেই রাতে চা খাইনি, কিন্তু কেন খাইনি সেটা আমিই জানি না। হয়তো কোনো একটা বোধ কাজ করেছিল, আর সেই ভাঁড়টা ওনাকে ফিরিয়ে দিয়েছিলাম। সেটাও কেন করেছিলাম জানি না, শুধু মনে হয়েছিল করা উচিত। মধ্যপ্রদেশের পুরানি গলিতে আজও রাত 2টোয় আলো জ্বলে। মতিলালের উনুনে আজও চা গরম হয়। আর যারা রাস্তায় একা হাঁটেন ক্লান্ত হয়ে রাতের সেই গলিতে ঢোকেন, তারা দেখতে পান সেই আলো, সেই বৃদ্ধ, সেই হাসি। কিন্তু ওই চা এক চুমুক খেলেই সেই পুরানি গলির গন্ধ আপনার গায়ে লেগে যাবে। আর গায়ে যার গন্ধ লাগে তাকে ছাড়তে চায় না পুরানি গলির বাসিন্দারা। আল্লাহ হাফিজ।